আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই হেপাটাইটিস নিয়ে। আমাদের হেপাটাইটিস কথাটা যখন আসলে আসে সেখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে হেপাটাইটিস মানে আমরা কি বোঝাতে চাই। বেসিক্যালি হেপাটাইটিস মানে খুব সহজ অর্থে আমরা এটা বলতে পারি দিস ইজ ইনফ্লামেশন অফ দ্য লিভার প্যারেনকাইমা বা হেপাটিক প্যারেনকাইমা। অর্থাৎ আমাদের যদি একটা লিভার থেকে থাকে, যদি এটা আমাদের লিভার হয়, এখানে আমরা আসলে দেখব যে আমাদের অনেকগুলো হেপাটোসাইট আছে, তাই না? আমরা দেখব যে আমাদের এই যে হেপাটোসাইটগুলো আছে আলটিমেটলি সব একই রকম টিস্যু, সব একত্রিত হয়ে কিন্তু আসলে একটা এরকম প্যারেনকাইমা আমরা তখন বলছি। সো কালেকশন অফ সিমিলার টাইপ অফ সেল। সো যখন হেপাটিক প্যারেনকাইমা বলা হয় তার মানে বোঝানো হচ্ছে যে আসলে হেপাটোসাইটকেই আমি বোঝাচ্ছি, হেপাটিক টিস্যুগুলোকে বোঝানো হচ্ছে। সো এখানে যদি কোনোভাবে ইনফ্লামেশন হয় সেটাকে আমরা আসলে হেপাটাইটিস বলি। যখন বলি যে আজকে ক্লাসে আলোচনা হেপাটাইটিস, এখানে আসলে আরেকটু স্পেসিফিকভাবে বলে দেওয়া উচিত আমাদের আজকের মূল আলোচনাটা আসলে একটা ব্রড টপিকের শুরু। সেটা কি? সেটা হচ্ছে আমাদের মূল আলোচনাটা আসলে পেশেন্টের ভাইরাল হেপাটাইটিস নিয়ে। অর্থাৎ ইনফেকশিয়াস কারণে, কোনো একটা ইনফেকশিয়াস কারণে আমাদের যখন হেপাটাইটিস হচ্ছে সেটা নিয়েই মূল আলোচনা। ইনফেকশিয়াস কারণে হেপাটাইটিস যে শুধুমাত্র ভাইরাল হেপাটাইটিস, ইটস নট লাইক দ্যাট। এখানে কিছু ব্যাকটেরিয়ার কারণেও এটা হতে পারে। ইনফ্যাক্ট কিছু প্রোটোজোয়াল রিজনও খুঁজে পাওয়া যায়। তবে আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা আসলে ভাইরাল হেপাটাইটিসকে কেন্দ্র করে। সো টুডেস ক্লাস ইজ অল অ্যাবাউট ভাইরাল হেপাটাইটিস। সো প্রশ্ন হচ্ছে এখন ভাইরাল হেপাটাইটিস আমরা আসলে কাদেরকে দেখি, কোন কোন ভাইরাসকে আসলে এখানে রেসপন্সিবল পাওয়া যায়। সো এইখানে যখন আমি বলছি যে কোনো একটা পার্সনের হেপাটাইটিস হলো অ্যান্ড এই হেপাটাইটিস ইজ ডিউ টু অ্যানি ভাইরাল কজ, একটা ভাইরাসের কারণে, স্বাভাবিকভাবে প্রশ্ন কোন কোন ভাইরাস। এখন আমাদের মাথায় সবার আগে আসলে কী কাজ করে? হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস। অর্থাৎ এই হেপাটাইটিস এই ভাইরাসগুলো সম্বন্ধে কিন্তু আমাদের সবার আগে মাথা কাজ করে, তাই না? যে এখানে আইদার হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস। অবশ্যই এখানে কিছু কথা আছে। হেপাটাইটিস যদি হেপাটাইটিস ডি ভাইরাস দিয়ে হয় সেটা এককভাবে হতে পারে না, আগে থেকে সেখানে হেপাটাইটিস বি ভাইরাসের একটা ইনফেকশন থাকতে পারে। সেই ইনফেকশনের উপর একটা সুপার ইম্পোজ ইনফেকশন হবে বা দুইটা একই সঙ্গে হচ্ছে, এরকম অবস্থায় হেপাটাইটিস ডি ভাইরাসে আমাদের ইনফ্লামেশনটা হতে পারে বা হেপাটাইটিস হতে পারে। বাট এটা একটা আছে। আরেকটা হচ্ছে আমাদের হেপাটাইটিস ই ভাইরাস। তো এইগুলো আসলে সবচেয়ে ট্রু হচ্ছে দিস আর দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট কজেস অফ ভাইরাল হেপাটাইটিস, এখানে কোনো ডাউট নাই। বাট এইগুলা ছাড়াও আমাদের আরও কিছু ভাইরাস আছে যেগুলো দিয়েও আমরা হেপাটাইটিস হতে দেখি, বাট সেইগুলো এতটা কমন নয়, একটু কম কমন। সেগুলো কি? যেমন একটা হচ্ছে আমাদের সাইটোমেগালো ভাইরাস, একটা হচ্ছে আমাদের এপস্টেইন বার ভাইরাস। তার মানে এইগুলাও আমরা টু সাম এক্সটেন্ট ভাইরাল হেপাটাইটিসের কারণ হিসেবে এগুলোকে আইডেন্টিফাই করতে পারি। বাট কথা হচ্ছে এইগুলা যতটা কমন এরা ততটা কমন না, বাট টু সাম এক্সটেন্ট পাওয়া যায়। বাট যদি আমরা আসলে একদমই কিছু রেয়ার কজের কথা দেখি, যে একদম রেয়ার কিছু কারণ যেখানে কারণ আমাদের ভাইরাল হেপাটাইটিস আমরা আসলে পাই, তার মধ্যে একটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এবং আরেকটাকে আমরা বলবো ইয়েলো ফিভার ভাইরাস। ইয়েলো ফিভার ভাইরাস। তার মানে আমাদের এই যে ভাইরাল হেপাটাইটিস হচ্ছে এটা যে শুধুমাত্র আমাদের হেপাটাইটিস এ থেকে ই পর্যন্ত আমরা যেটা বলি শুধুমাত্র এটাই না, এখানে আমাদের ইয়েলো ফিভার ভাইরাস আছে, এখানে আমাদের হার্পিস সিমপ্লেক্স ভাইরাস আছে, এইচএসভি বলা যেতে পারে, এবং আমাদের অবশ্যই সাইটোমেগালো ভাইরাস এবং এপস্টেইন বার ভাইরাস। বাট এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এইগুলা যে শুধুমাত্র এককভাবে লিভারকে ইনফেক্ট করে, নট এরকম না। এটার মাল্টিপল ম্যানিফেস্টেশন পাবো আমরা, তাই না? কোনো পেশেন্টের হার্পিস সিমপ্লেক্স হলে অন্য জায়গাতেও ম্যানিফেস্টেশন পাওয়া যায়, কোনো পেশেন্টের ইয়েলো ফিভার ভাইরাস হলে সেখানে আদার ম্যানিফেস্টেশন পাওয়া যায়। মানে লিভারের বাইরেও অন্য কোনো অর্গান বা অন্য কোনো সাইটে আমরা সেটার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন পাবো। বা আমরা যখন এপস্টেইন বার ভাইরাসের কথা বললাম বা সাইটোমেগালো ভাইরাসের কথা বললাম, সেখানেও লিভারের বাইরে আমরা কিছু সাইন সিমটম পাইতে পারি। বাট যখন আমরা হেপাটাইটিস এ ভাইরাস থেকে শুরু করে যখন আমরা হেপাটাইটিস
ই ভাইরাস এগুলার কথা বলি, এগুলা শুধুমাত্র লিভারকেই ইনফেক্ট করে, অন্য জায়গায় ইনফেক্ট করে না। সো এটা একটা মেজর পার্থক্য করার জায়গা যে হেপাটাইটিস এ ভাইরাস থেকে ই ভাইরাস এই সিরিয়ালে যারা আছে এটা শুধুমাত্র লিভারকে ইনফেক্ট করতেছে, বাট অন্য যাদের নাম বললাম তারা কিন্তু এককভাবে লিভারকে ইনফেক্ট করে তা না, বরং এখানে মাল্টিপল প্রেজেন্টেশন আমাদের হতে পারে। তবে যখন আমরা আসলে ভাইরাল হেপাটাইটিসের কথা বলছি তখন স্বাভাবিকভাবে এই কথা চলে আসবে যে আমাদের লিভার ইনফেক্টেড হলে লিভারের ফিচার আলটিমেটলি কী হবে। সো কথা হচ্ছে লিভার, এই যে এতগুলা ভাইরাসের কথা বললাম, সবগুলা ভাইরাসের ক্ষেত্রেই টু সাম এক্সটেন্ট ফিচার আসলে প্রায় সেম। মানে আমি জাস্ট একটা ক্লিনিক্যাল ফিচার দিয়ে আলাদা করে বলে দিব এটা হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে হয়েছে, এবার এটা হেপাটাইটিস সি ভাইরাস দিয়ে হয়েছে, বা এটা ইয়েলো ফিভার ভাইরাসের জন্য হয়েছে। জাস্ট পেশেন্টের সিমটম দেখে চোখ বন্ধ করে আসলে বলে দেওয়া যায় না, কারণ অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রেই সাইন সিমটম অলমোস্ট সিমিলার। সো এখানে আলটিমেটলি পেশেন্টের যেই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন সেটা আসলে অলমোস্ট সবার ক্ষেত্রেই সিমিলার, অলমোস্ট সিমিলার, মানে 90%ই বা মানে অলমোস্ট সবগুলো ফিচারই আসলে একই রকম মনে। সো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আমাদের কাছে সিমিলার লাগবে। এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মেজরিটি পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে, অর্থাৎ ইনফেক্টেড হয়েছে বাট সাইন সিমটম প্রকাশই পায় নাই। সো মেজরিটি পেশেন্ট, একটা উল্লেখযোগ্য সংখ্যক পেশেন্ট আমরা দেখি অ্যাসিমটোমেটিক অবস্থায় থাকে, অ্যাসিমটোমেটিক। তাহলে এই যে মেজরিটি পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে বা সবার ক্ষেত্রে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন সেম, এইটা কিন্তু আমাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ, তাই না? এটা ডায়াগনোসিসের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ, যে চট করে দেখেই বলে দিলাম এরকম না, বরং আমাদেরকে ইনভেস্টিগেশনের উপায় আসতে হবে, প্রপার হিস্ট্রি নিতে হবে এবং সব কিছু মিলে আমাদেরকে তখন আসলে সামনে আগাইতে হয়। এখন কথা হচ্ছে কোনো একটা পেশেন্টের যখন হেপাটাইটিস হয় খুব স্বাভাবিকভাবে আমাদের মনের মধ্যে অটোমেটিকভাবে চলে আসে এইখানে তো একটা জন্ডিস আমি এক্সপেক্ট করতেছি, রাইট? এখানে তো একটা জন্ডিস থাকার কথা। আসলে কি এখানে জন্ডিস থাকে? উত্তর হচ্ছে অনেক পেশেন্টের ক্ষেত্রেই জন্ডিস থাকতে হবে, এটা এরকম ম্যান্ডেটরি না। জন্ডিস অনেকের ক্ষেত্রে পাবো, অনেকের ক্ষেত্রে নাও পাইতে পারি, মানে এটা প্লাস মাইনাস, সবার ক্ষেত্রেই জন্ডিস হবে ইনভেরিয়েবলি, ব্যাপারটা এরকম না। একটু আগে বলেছি যে এখানে অনেক পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে, ওখানে জন্ডিসও থাকবে না। সো সবার ক্ষেত্রেই জন্ডিস হবে, ব্যাপারটা এরকম না। এবং আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, জন্ডিস কিন্তু কোনো রোগ না, জন্ডিস হচ্ছে একটা ক্লিনিক্যাল সাইন। জন্ডিস হচ্ছে একটা ক্লিনিক্যাল সাইন, এটা কোনো পার্টিকুলারভাবে এটাকে তুমি রোগ বলবো না আমরা, এটা একটা সাইন বলা যেতে পারে সর্বোচ্চ। বাট জন্ডিস সব পেশেন্টের ক্ষেত্রে আমি ইনভেরিয়েবলি পাবো তা না, বরং কিছু পেশেন্টে পাবো, কিছু পেশেন্টে নাও পাইতে পারি। সো এই জায়গাটাতে এটা অবভিয়াস যে একটা পেশেন্টের হেপাটাইটিস যদি হয়, সেটা ভাইরাল কজেও যদি হয়, সব জায়গায় আমাদের সিমটম থাকবে তা না, বরং কিছু জায়গায় সিমটম থাকবে, কিছু জায়গায় সিমটম থাকবে না। বাট যখন ক্লিনিক্যাল সিমটমসগুলো থাকতেছে তখন আসলে কী ধরনের প্রেজেন্টেশন আমরা আসলে দেখি? সো খুব ফ্রিকুয়েন্টলি আমরা যেটা দেখি এই পেশেন্টগুলোর আসলে অ্যানোরেক্সিয়া থাকে। তাহলে অ্যানোরেক্সিয়া খুব ফ্রিকুয়েন্টলি পাই, মায়ালজিয়া আমরা খুব ফ্রিকুয়েন্টলি পাই। তাহলে অ্যানোরেক্সিয়া হতে পারে, মায়ালজিয়া হইতে পারে, সাম পেশেন্টস কাম উইথ আর্থ্রালজিয়া। এটা সবার ক্ষেত্রে হবে তা না, বরং আমি আসলে খুব অল্প পেশেন্টেই বলবো, ভেরি ফিউ, বাট মায়ালজিয়া মোটামুটি আমরা আসলে পাই। সো অ্যানোরেক্সিয়া থাকে কিছু পেশেন্টের, মায়ালজিয়া থাকতে পারে, মোস্ট ফ্রিকুয়েন্টলি এগুলো আসলে আমরা দেখতে পাই। অ্যাপার্ট ফ্রম দ্যাট কিছু পেশেন্ট আমাদের কাছে দেখা যাচ্ছে যে অ্যানোরেক্সিয়া, মায়ালজিয়া, এটার পর আমরা কি বলবো, হেডেক। অনেকেই আমাদের কাছে হেডেকের কমপ্লেন করতে পারে। এগুলো কিন্তু সবই তাহলে কি অনেকটা ভেগ সিমটমস, রাইট? এগুলো খুব ভেগ সিমটম। অ্যানোরেক্সিয়া তো অনেক কারণে হতে পারে, মায়ালজিয়া তো অনেক কারণে হতে পারে, হেডেক অনেক কারণে হতে পারে, এবং নসিয়া, এগুলা সবই কিন্তু আসলে তাহলে ভেগ সিমটম হচ্ছে, কারণ এইগুলার কয়েক হাজার কারণ আমরা বলতে পারবো, রাইট? নসিয়ার হাজারটা কারণ আছে, তাহলে এইগুলো একটা কিছু ভেগ সিমটমস। বাট এইগুলো ফ্রিকুয়েন্টলি আমরা আসলে দেখি, যত রকম ভাইরাল কজ বললাম প্রত্যেক রকম কজেই এইটা আসলে হতে দেখা যায়। বাট সিগনিফিকেন্ট যেই সিমটম বা সিগনিফিকেন্ট যেই সাইন নিয়ে পেশেন্ট আসে, যেটা আমাদেরকে ক্লু দিবে যে লিভার ইজ ইনভলভড, দ্যাট ইজ জন্ডিস। বাট একটু আগেও বললাম, আবার বলছি, জন্ডিস নাই তাই হেপাটাইটিস হয় নাই, ব্যাপারটা এরকম হবে না। উল্টো জন্ডিস আমরা তো পাচ্ছি, জন্ডিস নাও থাকতে পারে, বাট লিভার ইনভলভ এরকমও হতে পারে। তাহলে জন্ডিস আমার মেজরিটি পেশেন্টের ক্ষেত্রে দেখছি, এবং সাধারণত জন্ডিস অ্যাপেয়ার করতে
অ্যারাউন্ড 2 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, পেশেন্ট ইনফেক্টেড হয়েছে, পেশেন্টের একটু সাইন সিমটম অ্যারাইজ করা শুরু করছে, বাট জন্ডিস একদম শুরুতে হয় না, বরং দেখা যাচ্ছে কিছুদিন পরে হচ্ছে। এই কিছুদিন পর কতদিন পর, অ্যারাউন্ড 2 উইকস পর্যন্ত ওয়েট করা লাগতে পারে, বা 2 উইকস দেরিতেও আসতে পারে। হইতে পারে যে পেশেন্টের একটু গা একটু ঝিমঝিম করতেছে, একটু ম্যাচ লাগতেছে, একটু অ্যানোরিক্স, একটু নসে আছে, একটু পেটে ব্যথা এরকম মনে হচ্ছে। জন্ডিস হয়তো বা তার 2 দিন 3 দিন 4 দিন পরে আসলো। মানে জন্ডিসটা সবসময় ইনিশিয়ালি আসবে তা না, বরং কিছুদিন লেটও হইতে পারে। অলওয়েজ লেট করে আসবে সেটাও বলছি না, অনেক সময় একদম 1 দিন বা 2 দিনের মাথাতেও চলে আসতে পারে, বাট এটা আসলে ভ্যারিয়েবল। এটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরেও আসলে আসতে পারে। তাহলে এখানে এই ভ্যারিয়েশনটা আমরা আসলে পাইতে পারি। সাম পেশেন্টস, বিশেষ করে যদি এমন হয় যে তার যে ভাইরাল ইনফেকশন যেটা হয়েছে, যদি এটা ফিকো ওরাল রুট দিয়ে ট্রান্সমিটেড হয়। কোথায় ফিকো ওরাল রুট দিয়ে ট্রান্সমিশন আমরা দেখব? যদি এটা হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে ইনফেকশনটা হয়, অথবা হেপাটাইটিস ই ভাইরাস দিয়ে যদি ইনফেকশন হয়, এরকম কিছু কেস, সেইখানে পেশেন্টের অ্যাপার্ট ফ্রম দিস সিমটমস, পেশেন্টের হয়তো বা আমরা ভমিটিং, পেশেন্টের হয়তো বা ডায়রিয়া, এইগুলো আমরা আসলে পাইতে পারি। তাহলে ভমিটিং অ্যান্ড ডায়রিয়া কিছু পেশেন্টসের ক্ষেত্রে আসতে পারে, এবং এখানে কিছু পেশেন্ট এই যে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট নিয়েও আসতে পারে। তাহলে একটা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, তাহলে ভমিটিং, ডায়রিয়া, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট সাধারণত সেই ধরনের টাইপস অফ প্রেজেন্টেশন আমরা পাবো যেখানে আসলে ফিকো ওরাল রুট দিয়ে ভাইরাসের ট্রান্সমিশন হচ্ছে। মোস্ট ফ্রিকুয়েন্টলি আমরা আসলে এইগুলাই দেখি, বাট আদারওয়াইজ একটু আগে যা বলছি জন্ডিস পর্যন্ত, এগুলা সবার ক্ষেত্রেই সিমিলার প্যাটার্নে আসতে পারে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আর একটু এক্সট্রা সিমটমস আমরা পাইতে পারি। সেটা কি? পেল স্টুল, সরি আমি একটু, পেল স্টুল, ডার্ক ইউরিন, পেল স্টুল, ডার্ক ইউরিন, এগুলা কিছু পেশেন্টে আসতে পারে, সবার ক্ষেত্রে হবে তা না, বাট ভেরি ফিউ পেশেন্টস মে কাম উইথ দিস ফিচার। বাট ডার্ক ইউরিনটা অবশ্য অনেকের ক্ষেত্রে হবে। যেমন আমরা যখন কোনো জন্ডিসের পেশেন্ট আসে, আমরা সাসপেক্ট করতেছি যে এটা হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস বা হেপাটাইটিস এ ভাইরাস, আমরা জিজ্ঞাসা করি যে আপনার প্রস্রাবের রঙটা গাঢ় কিনা, এটা জিজ্ঞাসা করা হয়। পেল স্টুল সবার ক্ষেত্রে পাবো, ব্যাপারটা এরকম না, প্লাস মাইনাস আছে। বাট ডার্ক ইউরিনটা মোটামুটি অনেকের ক্ষেত্রে পাওয়া যায়, বাট ইউরিনের কালারটা অনেক সময় সরিষার তেলের মতো কালার, এরকম মনে হয়। সো এই প্রেজেন্টেশনটা কিছু জায়গায় আসলে পাইতে পারি। আরেকটা ফিচার যেটা অনেক জায়গায় আমরা আসলে পাই, সেটা সাধারণত পেশেন্টের যখন আমরা সাইন চেক করি, মানে পেশেন্টের আমরা অ্যাবডোমেনটা পালপেট করতেছি, ওই মোমেন্ট আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে পেশেন্টের অ্যাবডোমিনাল একটা টেন্ডারনেস এখানে আমরা পাবো। তো সাধারণত দেখা যাচ্ছে লিভার এরিয়াতে আমরা যদি লিভার পালপেট করতে যাই, তখন আমরা টেন্ডারনেস পাই। তাহলে লিভারে টেন্ডারনেস আমরা আসলে প্রেজেন্টে দেখতেছি। সো এইটা আমরা অনেক পেশেন্টের ক্ষেত্রে পাই। হেপাটাইটিস এ ভাইরাস বলি, সাধারণত অ্যাকিউট কন্ডিশন যেগুলো, অ্যাকিউট হেপাটাইটিস, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, সেইখানে লিভার টেন্ডারনেসটা বেশি দেখা যায়। বাট হেপাটাইটিস ভাইরাস ছাড়াও আমাদের এই যে সাইটোমেগালো ভাইরাস, সরি এটা, সো এই যে আমাদের মনে করি যে সাইটোমেগালো ভাইরাস, তারপরে ইয়েলো ফিভার ভাইরাস, এইগুলাতে আমাদের কিছু এক্সট্রা প্রেজেন্টেশন আসে, যেটা সাধারণত হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, এইগুলোতে আমরা ওইভাবে পাই না। যেমন কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে, বিশেষ করে সাইটোমেগালো ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় যে সার্ভাইকাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি ডেভেলপ করে, সার্ভাইকাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি ডেভেলপ করে। সাধারণত আমরা এপস্টেইন বার ভাইরাস এখানেও এটা পাই, বা বিশেষ করে এটাতেই আসলে ফোকাস দেওয়া উচিত। তাহলে এপস্টেইন বার ভাইরাস এগুলোতে যদি আসলে পেশেন্ট ইনফেক্টেড হয়ে থাকে, তখন সার্ভাইকাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি নিয়ে আসতে পারে। বা অনেক সময় এরকম হতে পারে যে ইয়াং পেশেন্ট একটু ইয়াং এজড, তখনও আসলে এরকম প্রেজেন্টেশন আসলে পাইতে পারে। বাট এটা সাধারণত হেপাটাইটিস এ থেকে ই ওইগুলাতে পাবো না, সাধারণত এপস্টেইন বার ভাইরাস বা সামটাইমস সাইটোমেগালো ভাইরাসে হতে পারে, বা ইয়েলো ফিভার ভাইরাস, এইগুলার ক্ষেত্রে আমরা আসলে এই প্রেজেন্টেশনটা পাইতে পারি। যখন কোনো একটা পেশেন্টের আসলে তাহলে হেপাটাইটিস হচ্ছে, ম্যাক্সিমাম টাইম এটা আসলে কতদিন পারসিস্ট করে? ম্যাক্সিমাম টাইম আমরা সাধারণত আমাদের এক্সপেকটেশন হচ্ছে এটা 3 থেকে 6 উইকস, এর বেশি এটা পারসিস্ট করবে না আমাদের এক্সপেকটেশন। এটা সাধারণত 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহ, এইটুকুই এটা পারসিস্ট করে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি ইনফেকশনটা অনেক দিন ধরে পারসিস্ট করে যায়, সেখানে তখন ক্রনিক ইনফেকশন পাবো। তাহলে ক্রনিক কখন হচ্ছে? যখন 6 সপ্তাহের বেশি ক্রস করে যাচ্ছে,
তখনই ক্রনিক ইনফেকশন বা ক্রনিক হেপাটাইটিস ডেভেলপ করে, তার আগ পর্যন্ত কিন্তু আসলে মোটামুটি অ্যাকিউটই বলা যায়। সো ক্রনিক আসলে কাদের কারণে হয়, হুইচ অর্গানিজমস আর দ্য রেসপন্সিবল ওয়ান, এখানে সবচেয়ে ফ্রিকুয়েন্টলি যেটা নাম আসবে সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস। সাধারণত এদের ক্ষেত্রে আমরা ক্রনিক ইনফেকশনটা দেখি। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অনেক পেশেন্ট যারা হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন নিয়ে আসে, এদের কেউ কেউ আছে অ্যাকিউট প্রেজেন্টেশন হয়, ক্রনিক প্রেজেন্টেশনও পাওয়া যায়, দুইটাই হচ্ছে। আবার অনেক পেশেন্টের ক্ষেত্রে অ্যাকিউট প্রেজেন্টেশন ওইভাবে বোঝা যায় না বা খুব মাইল্ড থাকে, বাট ক্রনিক প্রেজেন্টেশনটাই সিভিয়ার আকারে আসে। সো হেপাটাইটিস বি ভাইরাসে আমরা এটা দেখি, বাট হেপাটাইটিস সি ভাইরাসের ব্যাপারটা আরেকটু অন্যরকম। হেপাটাইটিস সি ভাইরাসে অ্যাকিউট প্রেজেন্টেশন পাওয়া যায় না বললেই চলে, বা পাইলেও সেটা খুব মাইল্ড, ওইভাবে আসলে বোঝা যায় না মেজরিটি টাইম। কিছু পার্থক্য বা কিছু ডিফারেন্স থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম হেপাটাইটিস সি ভাইরাসের কারণে আমরা আসলে ক্রনিক প্রেজেন্টেশনটাই বেশি পেয়ে থাকি। তাহলে এখানে অর্গানিজম অনুযায়ী কিন্তু আসলে আমার এই ভ্যারিয়েশনটা হচ্ছে। তাহলে এইগুলোর জন্য মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে ক্রনিক প্রেজেন্টেশন দেখি, যেখানে 6 উইকস ক্রস করে যাচ্ছে। তাহলে একটা পেশেন্টের ক্ষেত্রে আমাদের অ্যাকিউট অ্যান্ড ক্রনিক, এখানে আমার টাইমের একটা ভ্যারিয়েশন আছে। তাহলে এতক্ষণ ধরে যা যা বললাম, এইখানে ডেফিনেটভাবে আমরা হয়তো বা বুঝতে পারবো যে আমাদের লিভার, আমাদের এখানে একটা হেপাটাইটিস হচ্ছে। সো এটাকে আমরা আসলে কীভাবে এস্টাবলিশ করবো, আমাদের ডায়াগনোসিস কীভাবে করবো, আমাদের এক্সক্লুশন কীভাবে হবে, বা আমরা আসলে কতটুকু লিভার আসলে ড্যামেজড হয়েছে এটা বুঝবো কীভাবে, আমাদের প্যারামিটার্সগুলো কী কী হবে, বা আমাদের ইনভেস্টিগেশন আমরা আসলে কী কী টের পাবো। সো বেসিক্যালি আমাদের তো অবশ্যই এখানে একটা লিভার ফাংশন টেস্ট করতে হবে। যদি কোনো ভাইরাল হেপাটাইটিস হয়ে থাকে সেখানে আসলে আমাদের এসজিপিটি, এসজিওটি, এগুলো সবগুলোর লেভেলই আসলে বেশি থাকে। ইনফ্যাক্ট এটা কত বেশি থাকতে পারে, 200 থেকে 2000, হ্যাঁ 200 থেকে 2000 এরকম রেঞ্জেও আমরা আসলে পাইতে পারি। সো সাধারণত এসজিপিটি, এসজিওটি আসলে ইউজুয়ালি আমরা আসলে ভাইরাল কজে এখানে বেশি পাবো। তাহলে এইটা একটা ফিচার তো অবশ্যই আছে। এখন কথা হচ্ছে সেরাম অ্যালকালাইন ফসফেটেজ, এটাকে আমরা বেশি পাই কিনা। উত্তর হচ্ছে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে নর্মাল থাকতে পারে, কিছু কিছু পেশেন্টে একটু বেশি থাকতে পারে, কিন্তু আসলে অ্যালকালাইন ফসফেটেজ তার নর্মাল লিমিটের 2 গুণ পর্যন্ত বেশি হয়, এর বেশি ইউজুয়ালি যাবে না। মানে ভাইরাল কজ যদি হয়ে থাকে, হেপাটাইটিস হচ্ছে, সেরাম অ্যালকালাইন ফসফেটেজ অনেক জায়গায় বাড়তেও পারে, নাও বাড়তে পারে। যদি বেড়ে যায় তার আপার লিমিট অফ দ্য নর্মাল রেঞ্জ, ওইটা ডাবলের থেকে বেশি হবে না, তার মধ্যে থাকে, রেঞ্জটা এরকম থাকবে। সেরাম অ্যালকালাইন ফসফেটেজ বাড়তেছে। এখানে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোনটা, আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট এখানে আসলে দুইটা। একটা হচ্ছে প্রোথ্রম্বিন টাইম, প্রোথ্রম্বিন টাইম আমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। আর একটা হচ্ছে সেরাম বিলিরুবিন। কেন? কোনো একটা পেশেন্টের যদি ভাইরাল হেপাটাইটিস ডেভেলপ করে, অ্যাকচুয়ালি টু আন্ডারস্ট্যান্ড দ্য এক্সটেনশন অফ লিভার ড্যামেজ, বা টু আন্ডারস্ট্যান্ড দ্য এক্সটেনশন বা ডিগ্রি অফ হেপাটিক ফেইলার, অ্যাকিউট লিভার ফেইলার কতটুকু হয়েছে বা হচ্ছে কিনা, এটা বোঝার জন্য বেস্ট উপায় হচ্ছে এই দুইটা টেস্ট করা, প্রোথ্রম্বিন টাইম অ্যান্ড সেরাম বিলিরুবিন। এইটা যত বাড়বে আমি বুঝতেছি যে এটা তত খারাপের দিকে যাচ্ছে কন্ডিশনটা, বা সেরাম বিলিরুবিন যত বেশি হবে আমি বুঝবো যে প্রবলেমটা বেশি হচ্ছে। স্পেসিফিকভাবে এটা ইম্পর্টেন্সটা কেন আসতেছে বা এই কথাটা কেন আসতেছে, যখন কোনো পেশেন্টের আসলে হেপাটাইটিস হচ্ছে, আমাদের এখানে একটা কনসার্ন হচ্ছে কি কি হইতে পারে। এটা তো প্রথমে তো একটা অ্যাকিউট হেপাটাইটিস অবস্থাতেই আসলো, প্রথমে তো একটা অ্যাকিউট হেপাটাইটিস অবস্থাতে আসছে। এখন এইখান থেকে কি হতে পারে, কোনো কেস হয়তো বা ক্রনিক হেপাটাইটিসে কনভার্ট হবে, কোনো কেস হয়তো বা অনেক ক্ষেত্রে অ্যাকিউট লিভার ফেইলারেও কনভার্ট হইতে পারে। এখন এই যে অ্যাকিউট লিভার ফেইলার হইল, তাহলে অ্যাকিউট লিভার ফেইলার হলে আমি কিভাবে বুঝবো, প্রোথ্রম্বিন টাইম অনেক বেশি বেড়ে যাবে, সাধারণত 25-এর আশেপাশে থাকতে পারে বা 25-এর বেশিও আসতে পারে। সেরাম বিলিরুবিন লেভেলটা অনেক বেশি বেড়ে যায়। আসলে টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিগ্রি অফ লিভার ড্যামেজ আমাদের এই দুইটা আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। অ্যাকিউট লিভার ফেইলার হলে এটা অনেক বেশি বেড়ে যায়, লাইক প্রোথ্রম্বিন টাইম নর্মালি 25 সেকেন্ডের নিচেই থাকে, এর উপরে যাবে না নর্মালি, কিন্তু প্রোথ্রম্বিন টাইম কিন্তু আসলে 14-র উপরে যাওয়ার কথা না, বাট এখানে 14-র বেশি পাবো। কিন্তু যখন ফেইলার ডেভেলপ করতেছে অ্যাকিউট লিভার ফেইলার, এটা হয়তো 25-এর উপরেও চলে যেতে পারে, বাট আদারওয়াইজ 25-এর উপরে খুব কমই যায়। তারপর সেরাম বিলিরুবিন এটাও আসলে অনেক বেশি বেড়ে যায়। তাহলে সেরাম বিলিরুবিন এবং প্রোথ্রম্বিন টাইম এই দুটো আমাকে ইন্ডিকেট করতেছে অ্যাকচুয়ালি লিভারের কতটুকু ড্যামেজ হয়েছে, দ্য ডিগ্রি অফ ড্যামেজ, এবং ফেইলার হলে এগুলো আসলে আরও বেশি বেড়ে যায়। তাহলে এই জিনিসটা আমাদের জন্য এখানে ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রোথ্রম্বিন টাইম এটা আমাদের এখানে ইম্পর্ট্যান্ট, অ্যাকিউট লিভার ফেইলার আমাদের জন্য আসলে ইম্পর্ট্যান্ট।
এখন নেক্সট কথা যেটা সেটা হচ্ছে সবই বুঝলাম, লিভারের ড্যামেজ কতটুকু হয়েছে এটা বুঝলাম, আমাদের অ্যালকালাইন ফসফেটেস বাড়ছে এটা বুঝলাম, এসজিপিটি এসজিওটি বাড়ছে এটা বুঝলাম, কিন্তু আমার কোন অর্গানিজম দিয়ে হয়েছে এটা কেমনে বুঝবো, তাই না? কারণ এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আমি যদি অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট নিতে হয় আমাকে তো অবশ্যই জানতে হবে হুইচ অর্গানিজম ইজ স্পেসিফিকভাবে আসলে ধরনের রেসপন্সিবল। সো এটা বোঝার জন্য আমাদের কিছু সেরোলজিক্যাল টেস্ট করতে হয়। আমরা আসলে কি করতে চাই? সেরোলজিক্যাল টেস্ট করতে চাই। সেরোলজিক্যাল টেস্টে আমরা আসলে কি দেখতে চাই? আইদার অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি, এইগুলাকে আসলে ডিটেক্ট করতে চাই। সো আমরা যেটা করতে চাই, আমরা সেরাম এটা কালেক্ট করব। সেরাম কালেক্ট করার পরে আমরা অ্যান্টিজেন বা অ্যান্টিবডিগুলোকে ডিটেক্ট করব। এটাকে যদি ডিটেক্ট করতে পারি সেই অনুযায়ী আমি ডায়াগনোসিস করবো। সাপোজ আমি হয়তো বা HBsAg এটা মনে করো পজিটিভ পাইলাম, এটা কি? এটা কিন্তু একটা অ্যান্টিজেন, রাইট? এটা কিন্তু একটা অ্যান্টিজেন, এটা সেরোলজিক্যাল টেস্ট। যদি আমি এটাকে ডিটেক্ট করতে পারি তখন আমি বলবো যে হ্যাঁ এখানে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন আছে। অথবা সাপোজ আমি অ্যান্টি HbA ইমিউনোগ্লোবুলিন এম আইডেন্টিফাই করতে পারছি সাপোজ, তাহলে এইটাকে যদি আইডেন্টিফাই করতে পারি এটা কিন্তু একটা অ্যান্টিবডি, তখন আমি বুঝবো যে এটা হয়তো হেপাটাইটিস এ ভাইরাস ইনফেকশন। সো এরকম করে আমরা আসলে অ্যান্টিজেন অ্যান্টিবডি এইগুলো চেক করি। যেমন হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন আমরা কী করি? আমরা HCV কিন্তু অনেক ক্ষেত্রে করি, স্পেসিফিক যেমন স্ক্রিনিংয়ের ক্ষেত্রেও কিন্তু করা হয়, তাই না? যখন কোনো পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশন করা হয় HCV কিন্তু আমরা আসলে দেখি, বা বিফোর সার্জারি আমরা স্ক্রিনিং করি, HCV করা হয়। আরও উপায় আছে, বাট HCV কিন্তু আসলে করা হয়। দেখো এইগুলো কি? HCV হচ্ছে অ্যান্টিবডি। সো আমরা সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে আসলে অর্গানিজমটাকে ডিটেক্ট করতে পারি। তাহলে একটা পেশেন্টের যখন ভাইরাল কোনো ইনফেকশন হচ্ছে লিভারে, ভাইরাল হেপাটাইটিস হচ্ছে, গ্রস কনসেপ্ট এটা, পেশেন্টের গ্রস প্রেজেন্টেশন এটা। আমাদের এই ক্লাসে আলোচনা ছিল এই গ্রস প্রেজেন্টেশনটাকে আসলে এক্সপ্লেইন করা। নেক্সট ক্লাসে আমরা স্পেসিফিকভাবে হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস অ্যান্ড হেপাটাইটিস ই ভাইরাস এগুলো নিয়ে আমরা একটা আলোচনা করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।